হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর চ্যাপ্টার নাম্বার 1 এবং অ্যাকাউন্টিং থিওরির চ্যাপ্টার নাম্বার 15 ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। এক হলো গুডউইল ভ্যালুয়েশন, দুই হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন। এই দুইটা ভ্যালুয়েশনের মাধ্যমে আমাদের এখান থেকে প্রশ্ন আসবে পার্ট বি এবং পার্ট সিতে। তো যেহেতু এখানে দুইটা ফরম্যাট, আমাদের দুইটা ফরম্যাটই করতে হবে, কারণ শেয়ার ভ্যালুয়েশন করার জন্য আগে গুডউইল ভ্যালুয়েশনটা জানতে হবে। কিছু কিছু প্রশ্নে গুডউইল ভ্যালুয়েশন চাই, আবার কিছু কিছু প্রশ্নে শেয়ার ভ্যালুয়েশন চাই। আমাদের দুইটা ভ্যালুয়েশনকে খুব ভালো করে করতে হবে। এই ফরম্যাট থেকে, মানে এই চ্যাপ্টার থেকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসছে। 18 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 21 সালে শুধু পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, আবার 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে। তার মানে দেখতেছি যে বিগত 5 বছরে প্রত্যেক বছরই পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিছে। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে পরীক্ষা দিবা। তো 2024-এর পরীক্ষার্থীর জন্য যেহেতু 2022 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন আছে, 2024 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবেই 100% ইনশাআল্লাহ। সবাই কি আমার অ্যানালাইসিসটা বুঝতে পারছো? জি স্যার। জি আর স্যার। এই চ্যাপ্টারটা শুধুমাত্র এখানে না, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং থিওরিতে আছে। অ্যাকাউন্টিং থিওরিতে এখানে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন। তার মানে আমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য 14 নাম্বার এবং অ্যাকাউন্টিং থিওরির জন্য 14 নাম্বার, মোট 28 মার্ক আমাদের ক্লিয়ার হবে এই একটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে করি। অতএব এই চ্যাপ্টারের গুরুত্ব সবাইকে হাই লেভেলে রাখতে হবে। আসেন তাহলে এই চ্যাপ্টার আমরা প্রথমে বেসিক শুরু করব, এরপর আমরা দুই একটা অঙ্ক শুরু করব। শুরুতেই আমরা আলোচনা করব গুডউইল ভ্যালুয়েশন নিয়ে। তো গুডউইল ভ্যালুয়েশনের টোটাল মেথড হচ্ছে 5টা। কয়টা মেথড বলেন যদি কি গুডউইল ভ্যালুয়েশনের? পাঁচটা। 5টা। মেথড। সর্বপ্রথম যে মেথড তার নাম হচ্ছে সুপার প্রফিট মেথড। 2 নম্বর মেথড হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। 3 নম্বর মেথড হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। 4 নম্বরটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড এবং 5 নম্বর হচ্ছে অ্যানুইটি মেথড। এন্ড আপনাকে পরীক্ষার প্রশ্নে পার্ট এতে যদি আসে গুডউইল ভ্যালুয়েশন পদ্ধতি কয়টা কয়টা লিখবেন? স্যার 5টা। এখন এই যে 5টা আমাদের প্রফিট মেথড আছে, 5টা মেথডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেথড হচ্ছে সুপার প্রফিট মেথড। ঠিক আছে, এই সুপার প্রফিট মেথড এবং 4 নাম্বার যেটা আছে ক্যাপিটালাইজেশন মেথড, এই দুইটা মেথডের প্রশ্নগুলি বেশি আসে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, সুপার প্রফিট মেথড এবং কি ক্যাপিটালাইজেশন মেথড, এই দুইটা মেথডের প্রশ্নগুলি বেশি আসে। আমরা সবগুলি মেথড করব, তবে এই দুইটা মেথডগুলি গুরুত্ব বেশি দিব। এখন আমাদের টার্গেট হলো আজকে আমরা সুপার প্রফিট মেথডে অঙ্কগুলি ভালো করে শিখব। অ্যান্ড সুপার প্রফিট মেথডে অঙ্ক শেখার জন্য আমাদের 6টা স্টেপে কাজ করতে হবে। কয়টা স্টেপে কাজ করব? 6টা। আমি আপনাদের কনফিউশন একটু ক্লিয়ার করতেছি। গুডউইল ভ্যালুয়েশনের মেথড কয়টা? 5টা। স্যার 5টা। আমরা করব কোন মেথড? সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড অঙ্ক সমাধানের জন্য আমাদের স্টেপ কয়টা? স্যার 6টা। আসেন আমরা স্টেপগুলি একটা একটা করে পড়বো এবং বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। ক্যাপিটাল এমপ্লয় আমরা বের করব। এই ক্যাপিটাল এমপ্লয় বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের বর্তমান বাজার মূল্য মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটি। এখন দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, এই অ্যাসেটের মধ্যে কিন্তু স্থায়ী সম্পত্তি আসবে, আবার চলতি সম্পত্তি আসবে, আর তাহের মধ্যে মধ্যে শুধু আসবে কারেন্ট লায়াবিলিটি আসবে। তাহলে ক্যাপিটাল এমপ্লয়ের সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কি টোটাল কারেন্ট লায়াবিলিটি। এখন এই অঙ্ক করার জন্য আমাদের 2-3টা নোট আছে। নোটগুলো আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। প্রথম যে নোটটা সেটা হচ্ছে 1 নম্বরে লেখা আছে ব্যালেন্স শিটে যদি গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে, অর্থাৎ এই যে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে গুডউইলটা আমরা দিব। এখন প্রশ্ন হচ্ছে অ্যাট কস্ট লেখা মানে কি স্যার? গুডউইল অ্যাট কস্ট লেখা মানে হচ্ছে গুডউইলটা এই বছর ক্রয় করা হয়েছে, আর গুডউইলের সাথে যদি অ্যাড কস্ট লেখা না থাকে তাহলে মনে করতে হবে গুডউইলটা গেল বছরের গুডউইল এই বছর কি মূল্যায়ন করা হয়েছে।
মূল্যায়ন করা গুডউইলটা প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে না। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার বলা যাবে? আবার বলতেছি, গুডউইল অ্যাট কস্ট কথাটা মানে হচ্ছে গুডউইলটা এই বছর ক্রয় করা হয়েছে। যেহেতু গুডউইল ক্রয় করা হয়েছে তার মানে এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে, অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার ক্ষেত্রে আসবে। আর শুধু যদি গুডউইল থাকে অ্যাট কস্ট লেখা না থাকে কথাটা মানে হচ্ছে গুডউইল মূল্যায়ন করা হয়েছে, এই মূল্যায়ন করা গুডউইলটা ক্যাপিটাল এমপ্লয়ের মধ্যে আসবে না। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। তারপর আমরা এখান থেকে ক্লিয়ার হলাম, গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে আসবে, গুডউইল অ্যাট কস্ট লেখা না থাকলে আসবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 2 নম্বর আইটেম লেখা আছে ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আইডল ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট। বলতো ইনভেস্টমেন্ট কয় রকম? দুই রকম। একটা ট্রেড ইনভেস্টমেন্ট আর একটা কি আইডল ইনভেস্টমেন্ট। ট্রেড ইনভেস্টমেন্ট মানে কি যেটা ব্যবসা প্রতিষ্ঠানে কাজে লাগছে, আইডল মানে কি যেটা অলসভাবে বসে আছে। তাহলে 2 নম্বর আইটেমে আমরা লিখছি আইডল ইনভেস্টমেন্ট এবং ফিকটিসিয়াস অ্যাসেট মানে ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ কি কি স্যার? ভুয়া সম্পদ হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অফ ইস্যু অফ ডিবেঞ্চার, ডিসকাউন্ট অফ ইস্যু অফ শেয়ার অ্যান্ড নিট লস। এই কয়েকটা জিনিস হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। বলছে আইডল ইনভেস্টমেন্ট এবং ফিকটিসিয়াস অ্যাসেট যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে না। ক্লিয়ার কথা? তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে কিন্তু আইডল ইনভেস্টমেন্ট এবং ফিকটিসিয়াস অ্যাসেট যদি থাকে এগুলা বাদ দিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে অন্যান্য অ্যাসেট দিতে হবে। 3 নম্বর লেখা আছে যদি স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে অ্যাট কস্ট লেখা থাকে তাহলে অবশ্যই ধরতে হবে সমন্বয় অবশ্যই হার উল্লেখ থাকুক বা না থাকুক। তাহলে স্থায়ী সম্পত্তির সাথে আমরা অবশ্যই ধরবো কখন বলো তো দেখি? যদি অ্যাট কস্ট লেখা থাকে সম্পত্তির লেখা সাথে। থাকে। অন অ্যাট কস্ট লেখা থাকা সত্ত্বেও যদি সমন্বয় ডিপ্রিসিয়েশন রেট উল্লেখ না থাকে তাহলে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন রেট ধরবো 2%, প্লান্ট অ্যান্ড মেশিনারি ধরবো 10%, ফার্নিচার অ্যান্ড ফিক্সারসে ধরবো 8%। ক্লিয়ার কথা? আর যদি রেট উল্লেখ থাকে যে রেট আছে ওই রেট দিয়ে আমরা কাজ করব। কথাই ক্লিয়ার? জি স্যার। তাহলে ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার যে অরিজিনাল যে সূত্র সেটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটি। এবং ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা টোটাল 3টা নোট পড়লাম। এই 3টা নোট আমি আগামী ক্লাসকে 3 জনকে জিজ্ঞেস করব, আমাকে একদম স্পষ্টভাবে বলে দিতে হবে যে স্যার এই 3টা নোট এরকম। তাহলে নোট 3টা আমি আবার রিভিশন করতেছি। প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে গুডউইলটা কখন আসবে বলো তো দেখি? শুধু গুডউইল থাকলে নাকি গুডউইল আর কস্ট লেখা থাকলে? গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে। গুডউইল অ্যাট কস্ট লেখার মানে কি গুডউইল ক্রয় করা হয়েছে নাকি? আর গুডউইল অ্যাট কস্ট লেখা না থাকা মানে কি গুডউইল মূল্যায়ন করা হয়েছে। 2 নাম্বারটায় আইডল ইনভেস্টমেন্ট এবং ফিকটিসিয়াস অ্যাসেট, এই দুইটা অ্যাসেট কি প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে নাকি আসবে না? আসবে না। আসবে। আসবে না। ফিকটিসিয়াস অ্যাসেটের 4টা আইটেমের নাম বলেন তো দেখি কি কি? Preliminary expense, discount of debenture, discount of issue of share and net loss. নেট লস। ওকে। এবং স্থায়ী সম্পত্তির সাথে আমরা অবশ্যই ধরবো কখন অ্যাট কস্ট লেখা থাকে নাকি অ্যাট কস্ট না লেখা থাকলে? অ্যাট কস্ট লেখা থাকে। অ্যাট কস্ট লেখা সত্ত্বেও যদি ডিপ্রিসিয়েশন হার যদি সমন্বয়ে উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেবো 2%, প্লান্ট অ্যান্ড মেশিনারি দেবো 10% এবং ফার্নিচার অ্যান্ড ফিক্সার দেবো কয় পার্সেন্ট? 8%. 8%। তাহলে ক্যাপিটাল এমপ্লয় সম্পর্কে এই 3টা নোট পড়লেই আপনি এই ফর্মে এই স্টেপের জন্য আপনি কি হাবের সাপ। ঠিক আছে? এবার আসি 2 নম্বর স্টেপে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের মূল যে সূত্র সেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয় মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে ক্যাপিটাল এমপ্লয়ের সূত্রটা কি বলো দেখি? ক্যাপিটাল এমপ্লয় মাইনাস কি? half of the current year profit. তার মানে কারেন্ট ইয়ার প্রফিটে যা হবে তার কত নিব? অর্ধেক নিব। এই দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো? এভারেজ ক্যাপিটাল এমপ্লয় পাবো। ক্লিয়ার? জি স্যার। এখন আসেন এই কারেন্ট ইয়ার প্রফিট, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট আমরা বের করব কিভাবে? এটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়টা বের করা, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়টা। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের করার জন্য আমাদের লাগবে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক। এখন কারেন্ট ইয়ার প্রফিট আমরা বের করি কীভাবে? কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য শুরুতেই আমাদের প্রশ্নে একটা কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া থাকবে, এর সাথে আমাদের কিন্তু সমন্বয় কাজ করতে হবে। সমন্বয় কাজগুলির মধ্যে প্রথম যে কাজটা সেটা হলো আইডল ইনভেস্টমেন্টের কি সুদ। আমরা ইনভেস্টমেন্ট কয় রকম বুঝলাম? 2 রকম, একটা ট্রেড ইনভেস্টমেন্ট, একটা কি আইডল ইনভেস্টমেন্ট। আইডল। এখানে কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে কি ট্রেড ইনভেস্টমেন্ট সুদ আসবে নাকি আইডল ইনভেস্টমেন্ট সুদ আসবে? আইডল ইনভেস্টমেন্ট। গুড। এরপরে 2 নম্বরে দেনাদার কাছ থেকে যে আদায় করে সেটাকে বলে ব্যাড ডেট। এই ব্যাড ডেট যদি থাকে তাহলে ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট সুদটা কি করব? বিয়োগ করব
ব্যাড ডেট যদি থাকে ব্যাড ডেটের টাকা আমরা কি করব বলো দেখি বিয়োগ করব বিয়োগ যদি করব। ডিপ্রিসিয়েশন থাকে এই যে অ্যাট কস্ট লেখা থাকলে ডিপ্রিসিয়েশন আমাদের বের করতে হয় ওই ডিপ্রিসিয়েশন আমরা কি করব বলো দেখি বিয়োগ করব এরপরে আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অর লোন অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়ের যদি সুদ থাকে সুদটা আমরা কি করব যোগ করব আর আরেকটা ইম্পর্টেন্ট এটা মাঝে মাঝে থাকে আবার ম্যাক্সিমাম অঙ্কে থাকে না কিন্তু মাঝে মাঝে দুই একটা অঙ্কে থাকে যদি অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণ যদি হ্রাস পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা আমরা কি করব কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কি করব যোগ করব তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে টোটাল 5টা কাজ এই 5টা কাজ আমি একজনকে ধরবো 5টা কাজ আমাকে বলতে হবে যে স্যার এইটা যোগ হবে না বিয়োগ হবে এ টু জেড বলতে হবে আমি বলে দিতেছি এভাবে বলবেন কারেন্ট ইয়ার প্রফিটের সাথে ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট সুদ হবে বিয়োগ ব্যাড ডেট হবে বিয়োগ ডিপ্রিসিয়েশন বিয়োগ হবে ইন্টারেস্ট অন ডেট বা ডিবেঞ্চারের লোনটা আমরা করব যোগ আর ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবলটা কি করব বিয়োগ করব তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে এই 5টা সমন্বয় কাজ করার পর আমাদের যেটা হবে সেটা হচ্ছে বিফোর কারেন্ট ইয়ার বিফোর ট্যাক্স এখান থেকে আমরা ট্যাক্স বাদ দিব ট্যাক্স বাদ দিয়ে যে টাকা হবে এই টাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট ইয়ার প্রফিট আমরা কারেন্ট ইয়ার প্রফিটের পুরো অংশ নিব নাকি হাফ অংশ নিব হাফ স্যার অংশ হাফ এই জন্য এই কারেন্ট ইয়ার প্রফিট আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করে এই টাকাটা দিব এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট আর এই টাকা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয় এই দুইটার বিয়োগফলকে আমরা বলবো এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ক্লিয়ার কথা জি স্যার তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে টোটাল কয়টা সমন্বয় কাজ হবে 5টা 5টা কাজ হলো আইডল ইনভেস্ট সুদ কি যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব ব্যাড ডেট বিয়োগ ডিপ্রিসিয়েশন বিয়োগ ঋণের সুদ যোগ অ্যাকাউন্টস পেবল যদি হ্রাস পায় যোগ মনে রাখবেন অ্যাকাউন্টস পেবল ওখানে বৃদ্ধিটা কিন্তু এখানে আসবে না শুধু ডিক্রিজটা আসবে কিন্তু বৃদ্ধিটা আসবে না ওকে এবার আসি এই এভারেজ মিউট করেন এখানে কথা বলা দরকার নেই আপনাদের এই এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের করার জন্য আমাদের কিছু নোট আছে এই নোট টোটাল আমরা এখান থেকে 4টা এই 4টা নোট আপনাকে একদম 100% শিওর হয়ে আপনাকে জানতে হবে এর মধ্যে প্রথম যে নোটটা খুবই গুরুত্বপূর্ণ লেখা আছে যদি বিনিয়োগ এবং ঋণের সুদ উল্লেখ না থাকে আমরা যেমন এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্লান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার অ্যান্ড ফিক্সার্স এই ক্ষেত্রে ঋণের সুদ কিন্তু আমরা ধরছি এই যে সুদের হার কিন্তু ধরছি 2% 10% 8% ঠিক একই রকমভাবে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট এবং ডিবেঞ্চারের যদি সুদের হার উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ডিবেঞ্চার এবং লং টার্ম লোন এর সুদটা নিতে পারবো আমরা 6% থেকে শুরু করে সর্বোচ্চ কয় পার্সেন্ট বলো দেখি 10% আইডল ইনভেস্টমেন্ট সুদ আমরা নিতে পারবো সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ কয় পার্সেন্ট 12%। এখন তোমাদের মনে রাখার সুবিধা বা অঙ্ক করার সুবিধার জন্য আমরা যেহেতু ডিবেঞ্চার ক্ষেত্রে সর্বোচ্চ রেট 10 এবং আইডল ইনভেস্টমেন্ট সর্বনিম্ন রেট কত 10 আমাদের দুইটা রেটটা মিলানোর জন্য মানে অঙ্ক করার সুবিধার জন্য আমরা ডিবেঞ্চার এবং আইডল দুইটার ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট রেট নিতে পারি বলো দেখি 10% নিতে পারি ঠিক আছে তবে বইয়ের মধ্যে দেখবা যে অনেক সময় ডিবেঞ্চারের উপর 6% সুদ ধরছে আমি করছিল 10% তাহলে কি ভুল আছে না স্যার আইডল ইনভেস্ট সুদ আমি 10% এ করছি তুমি বইয়ের মধ্যে দেখবা যে কমার্সের বইয়ে দেখবা 11% এ করছে তাহলে অঙ্ক কি ভুল না স্যার অঙ্ক কিন্তু ভুল আমাদের অঙ্ক সুবিধার জন্য মানে রেটটা আমাদের মনে রাখার জন্য যেহেতু ডিপ্রিসিয়েশন আমাদের 3টা রেট পড়ছে এখানে আবার কোনটা রেট আমরা নিব এর জন্য মনে রাখার সুবিধার জন্য আমরা মনে রাখবো যে ডিবেঞ্চার এবং আইডল ইনভেস্টমেন্ট সুদ যদি উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিবেঞ্চার এবং আইডল ইনভেস্টমেন্ট সুদকে উভয় পার্সেন্ট কত পার্সেন্ট ধরবো 10%। তবে ডিবেঞ্চারের সুদ 6% থেকে 10% যে কোনোটা নিলেই হয় আমাদের অঙ্ক সুবিধা বা মনে রাখার সুবিধার জন্য উভয় ক্ষেত্রে কয় পার্সেন্ট ধরবো 10% ক্লিয়ার তো জি স্যার আবার কালকে কেউ আবার ছবি দিয়ে বলে না স্যার কমার্স পাবলিকেশন বই তো 8% দিয়ে করছে আপনি কেন 10% দিয়ে করলেন এরকম প্রশ্ন কিন্তু আমি চাই না ঠিক আছে এবার আসেন তবে লেখা আছে এখানে তবে যে হার ধরবো সেটা অবশ্যই নোটের মধ্যে কি করতে হবে উল্লেখ করতে এই উল্লেখটা যদি করে দেন আপনি 7 গুণ মাপ ক্লিয়ার জি স্যার ওকে এবার 2 নম্বর সময়টা আছে লেখা আছে ইনভেন্টরি বাই স্টক এর মূল্য হ্রাস পেলে হ্রাসকৃত মূল্যটা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কি যাবে বাদ যাবে এর কিন্তু একটা কন্ডিশন আছে যদি ইনভেন্টরি বা স্টকের মূল্য যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কি করব বলো দেখি বাদ দিব বিয়োগ করব কিন্তু যদি ইনভেন্টরি এবং স্টকের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধিকৃত মূল্যটা কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে যোগ বিয়োগ কিছুই করা দরকার হবে না এক কথায় ইনভেন্টরি বা স্টকের মূল্য যদি হ্রাস পায় সেটা কারেন্ট ইয়ার প্রফিটের সাথে বাদ দিব যদি বৃদ্ধি পায় তাহলে কাজ করার কোনো প্রয়োজন নাই ক্লিয়ার
জি স্যার। জি স্যার। ওকে, যেমন এই যে এখানে আমরা পড়ছি কিন্তু ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল যদি হ্রাস পায় তাহলে আমরা যোগ করবো, যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাকাউন্টস পেবল কোনো কাজ নাই। ঠিক একই রকমভাবে ইনভেন্টরি ক্ষেত্রে যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করবো, বৃদ্ধি পেলে কাজ করা দরকার নাই। ক্লিয়ার কথা? ওকে জি স্যার। স্যার। ওকে, এবার আসি ডিপ্রিসিয়েশনটা। এই ডিপ্রিসিয়েশনটা কখন বাদ দিব, কখন যোগ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অনেকেই গুলিয়ে ফেলায়, এই জন্য এটাকে আমরা একটু হাইলাইট করছি। তো কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন কখন বাদ দিব, আমরা কিন্তু এখানে তারপর এই যে এখানে আমরা কিন্তু ডিপ্রিসিয়েশনের কোনো আইটেম আনি নাই। আনি নাই কি জন্য, কারণ আমরা এখানে আলাদাভাবে নোটটা পড়বো, এর জন্য ডিপ্রিসিয়েশন আনি নাই। লেখা আছে প্রথম নোটটা একটু দেখি, লেখা আছে প্রশ্নে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে অ্যাড কস্ট যদি লেখা আছে এবং স্থায়ী সম্পত্তি মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু উল্লেখ আছে, উক্ত মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু যদি বুক ভ্যালু অপেক্ষা বেশি হয় তাহলে বেশি মূল্যটুকুর উপর নির্ণীত অবচয় কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কি করবো বলো দেখি? বাদ যাবে। বাদ দিব। এটিকে কি বলবো? আন্ডার চার্জ অফ ডিপ্রিসিয়েশন বলবো। কি বলবো? আন্ডার চার্জ অফ কি? ডিপ্রিসিয়েশন। তাহলে কথাটা কি দাঁড়াইলো? স্থায়ী সম্পত্তি অ্যাট কস্ট লেখা আছে এবং স্থায়ী সম্পত্তি মার্কেট প্রাইসও লেখা আছে, এবং মার্কেট প্রাইসের সাথে আমরা বুক ভ্যালু কম্পেয়ার করব। মার্কেট প্রাইসের সাথে বুক ভ্যালু কম্পেয়ার করে দেখব যে মার্কেট ভ্যালু কতটুকু বেশি, যতটুকু বেশি অতটুকুর উপর আমরা কি করব? ডিপ্রিসিয়েশন নির্ণয় করব। ক্লিয়ার কথা? জি স্যার। আবার এখানে লেখা আছে তবে টিকা দিয়ে মার্কেট ভ্যালু আর কস্ট প্রাইসের উপর অবশ্যই ধরলেও চলবে, আমরা কস্ট প্রাইসের উপর অবশ্যই ধরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অঙ্কে সমাধান করব। তাহলে কথাটা কি দাঁড়াইলো? আপনি বেশিটুকু মূল্যের উপর অবশ্যই ধরলেও হবে, আবার মার্কেট প্রাইস অথবা কস্ট প্রাইসের উপর অবশ্যই ধরলেও কি হবে, তবে আমরা কার উপর ধরবো বলো দেখি? আমরা কার উপর কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর ধরবো। তার মানে এই প্রথম রুল, এটা পড়ার কোনো দরকারই নেই, আপনি মনে রাখার দরকারই নেই। আমরা সব সময় ধরবো কার উপরে বলো দেখি? কস্ট প্রাইসের উপর প্রাইস। ঠিক আছে? তবে ওই যে অনেক সময় দেখবা যে এটা একবার আন্ডার লিখছে একবার ওভার লিখছে, এই আন্ডার ওভার ক্লিয়ার করার জন্য আমি নোটটা তোমাদের পড়াইলাম। তা আমি সরাসরি বলে দিতে পারতাম যে ডিপ্রিসিয়েশন আমরা সবসময় কস্ট প্রাইসের উপর ধরবো, বিস্তারিত পড়াইলাম যেন আপনার মনে থাকে। তাহলে আমি কথাটা আবার বলতেছি, স্থায়ী সম্পত্তি অ্যাট কস্ট লেখা আছে এবং মার্কেট ভ্যালু লেখা আছে, মার্কেট ভ্যালুর সাথে বুক ভ্যালু কম্পেয়ার করবো, দেখবো কতটুকু বেশি, এই বেশিটুকুর উপর মূল্যের সাথে ডিপ্রিসিয়েশন ধরবো। এই বেশিটুকু মূল্যের উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবে, মার্কেট ভ্যালুর উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবে, কস্ট প্রাইস উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবে, মানে তিনটার যে কোনোটার উপর ধরলে হবে। তবে আমরা কার উপর ধরবো? কস্ট প্রাইসের উপর। ক্লিয়ার কথা? জি স্যার। তার মানে জি, তোমাকে স্যার। কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবা ডিপ্রিসিয়েশন আমরা কার উপর ধরবো বলো দেখি? কস্ট প্রাইস। স্যার, কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস, এবং এই কস্ট প্রাইস উপর ডিপ্রিসিয়েশন যেটা ধরবো সেটা কি নামে লিখবো? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে অঙ্কে আমরা কি করব? বিয়োগ করব। ক্লিয়ার কথা? জি স্যার। এবার ডিপ্রিসিয়েশন কিছু কিছু সময় যোগ হয়, আর যোগটা কখন হয় লেখা আছে, প্রশ্নে স্থায়ী সম্পত্তি অ্যাট কস্ট লেখা আছে এবং স্থায়ী সম্পত্তি মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু উল্লেখ আছে, উক্ত মার্কেট ভ্যালু এবং ফেয়ার ভ্যালু যদি বুক ভ্যালু অপেক্ষা কম হয়, আগেরটা কিন্তু বেশি ছিল আর এখনটা কি কম, তাহলে বলছে হ্রাসকৃত মূল্যের উপর নির্ণীত অবস্থায় কারেন্টের প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কি হবে বলো দেখি? যোগ হবে, যেটাকে আমরা ওভার চার্জ অফ ডিপ্রিসিয়েশন নামে। ঠিক আছে? জি স্যার। আবার লেখা জি, আছে স্যার। তবে টিকা দিয়ে হ্রাসকৃত মূল্যের উপর অবশ্যই না ধরলেও কি চলবে। ঠিক আছে? তার মানে অবশ্যই আমরা কখনো যোগ করার কোনো অপশন আনবো না, অবশ্যই এটা সবসময় কি করব? বিয়োগ করব। কার উপর ধরবো বলো দেখি? কস্ট প্রাইসের কস্ট উপর। প্রাইসের উপর ধরবো। আর প্রশ্ন হচ্ছে এটা কেন পড়াইলাম, দেখবেন অনেক সময় অঙ্কে যারা মেন বই কিনবেন তারা দেখবেন যে অবশ্যই অনেক সময় যোগ করছে, আর আমি যদি অবশ্যই যোগ নাও করি তাতে অঙ্কে কি ভুল হবে? না। হবে না। ভুল হবে না। ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে অবশ্যইটা কখন আমরা যোগ করব? মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালুর দিকে যদি মূল্যটা কি হয়? কম হয়, তাহলে কম কিন্তু মূল্যের উপর যে অবশ্যইটা হবে সেটা আমরা কি করব বলো দেখি? যোগ করব। আরেকটা কথা কি, এই হ্রাসকৃত মূল্যের উপর অবশ্যই না ধরলেও চলবে, তার মানে আমাদের এই যখন হ্রাসকৃত মূল্য হবে এর উপর আমরা অবশ্যই আনবই না, তাহলে অবশ্যই এটা কখনো যোগ করার কোনো প্রয়োজনই মনে করবো আমরা। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। এই দুইটা আমরা আরো ক্লিয়ার হব যখন আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার ক্ষেত্রে এই প্রবলেমগুলি ফেস করব, তখন এই রুলসটা আমরা আবার তোমাদের পড়াবো।
ঠিক আছে, পরে তারপর অঙ্ক তোমাদের করাবো। ঠিক আছে, এখন আপাতত তোমরা এটা জেনে রাখো। ক্লিয়ার কথা আমার? জি স্যার। জি স্যার। তাহলে জি, এভারেজ স্যার। ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা টোটাল 4টা নোট পড়লাম। এই 4টা নোটের মধ্যে প্রথম নোটটা আমরা আবার রিভিশন দিতেছি। ডিবেঞ্চার বা লং টার্ম লোনের উপর আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? 10%। 10% উপর কয় পার্সেন্ট? 10%। ইনভেন্টরি বা স্টকের মূল্য যদি হ্রাস পায় তাহলে সেটা আমরা কারেন্ট ইয়ার প্রফিটের সাথে বাদ দিব, যদি বৃদ্ধি পায় তাহলে সেটা যোগ বিয়োগ করা দরকার নাই। ক্লিয়ার কথা? জি স্যার। আর ডিপ্রিসিয়েশন এখন পড়লাম। তাহলে আমরা দুইটা স্টেপ শেষ করলাম। এক হলো ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করাম, দুই নম্বরে কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করাম। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের অরিজিনাল যে সূত্র সেটা ক্যাপিটাল এমপ্লয় মাইনাস কি হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। গুড। এখন আমরা আসি 3 নাম্বার যে স্টেপ, সেটা কি এভারেজ মেইনটেনেবল প্রফিট। এই প্রথম তিনটা ফর্মুলা হচ্ছে বড়, এরপরে যেগুলো আছে এগুলো ছোট ছোট। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করার জন্য এটা খুবই সহজ। 2 নাম্বার স্টেপ বলে 3 নাম্বার স্টেপে একাই হয়ে যাব। এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের বের করতে হবে এভারেজ প্রফিট। এই এভারেজ প্রফিট আমাদের প্রশ্নের মধ্যে 3-4 বছর বা 5 বছর বা 10 বছরের প্রফিট দেওয়া থাকবে। সবগুলো প্রফিটকে যোগ করে ওই কয়টা বছর দ্বারা ভাগ যদি করি তাহলে আমরা কি পাবো? এভারেজ প্রফিট পাবো। ক্লিয়ার কথা? জি স্যার। অঙ্কে যে কয়টা প্রফিট স্যার আরেকবার একটু বলা যাবে? অঙ্কে যে আমি বলতেছি, তোমার বলার দরকার না, আমি নিজে থেকে বলবো। অঙ্কে যে কয়টা প্রফিট থাকবে সবগুলো প্রফিটকে যোগ করে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? এভারেজ প্রফিট। মনে করো অঙ্কের মধ্যে 5 বছরের প্রফিট দিয়েছে, তাহলে 5টা প্রফিট যোগ করে কয় দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ ভাগ করব। করলে এভারেজ প্রফিট পাবো। ক্লিয়ার? জি স্যার। জি এই স্যার। এভারেজ প্রফিটের সাথে এখানে কাজ হলো 2 নাম্বার স্টেপের ক্ষেত্রে, এই যে 2 নাম্বার স্টেপে অর্থাৎ এভারেজ ক্যাপিটাল এমপ্লয় করার ক্ষেত্রে যে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যে আইটেমগুলি যোগ কিংবা বিয়োগ করা হবে, এই সেম নামে সেম টাকাগুলি এই এভারেজ প্রফিটের সাথে সেম নামে সেম টাকাগুলি যোগ কিংবা বিয়োগ করব। অর্থাৎ 2 নাম্বার স্টেপে যা করব 3 নাম্বার স্টেপে সেম কাজ করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এভারেজ প্রফিটের সাথে এই 5টা সমানে যোগ বিয়োগ করে যে প্রফিট হবে এইটা হলো আমাদের বিফোর ট্যাক্স প্রফিট। এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে এভারেজ মেইনটেনেবল প্রফিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিটটা পুরোটা ডিপেন্ড করতেছে 2 নাম্বার স্টেপের উপর। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট শেয়ার, তাহলে প্রথম স্টেপ বললাম ক্যাপিটাল এমপ্লয় বের করা, 2 নাম্বার স্টেপে শিখছি এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের করা, 3 নাম্বার আমরা শিখলাম এভারেজ মেইনটেনেবল কি? প্রফিট। এরপরে 4 নাম্বার যে স্টেপ সেটা কি? নরমাল প্রফিট, মানে স্বাভাবিক মুনাফা। তো নরমাল প্রফিটের সূত্র হচ্ছে 2 নাম্বার স্টেপে বের করছি এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু নরমাল রেট অফ রিটার্ন। এই নরমাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে, আপনাকে টেনশন করার দরকার নাই। তাহলে নরমাল প্রফিটের সূত্র কি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু কি? নরমাল রেট অফ রিটার্ন। নরমাল রেট অফ রিটার্ন। এরপরে 5 নাম্বার স্টেপে যেটা সেটা কি? সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্র হচ্ছে প্রফিট থেকে প্রফিট বাদ। 3 নাম্বার স্টেপ বের করছে এভারেজ মেইনটেনেবল প্রফিট, আর 4 নাম্বার বের করলাম নরমাল প্রফিট। এই দুইটা প্রফিটের বিয়োগ পড়বে কি? সুপার প্রফিট। ঠিক আছে? জি স্যার। আর এই ক্ষেত্রে একটা কথা আছে, সুপার প্রফিট কিছু কিছু সময় পজিটিভ হবে, সুপার প্রফিট কিছু কিছু সময় কি হবে? নেগেটিভ হবে। যদি পজিটিভ হয় তাহলে আমরা গুডউইলের সূত্র লিখব। সুপার প্রফিটের মাধ্যমে গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ, অর্থাৎ যে কয় বছরের জন্য গুডউইল কিনতে হবে ওই কয় বছর দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এই নাম্বার অফ ইয়ার পারচেজটা কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকে, আবার কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে নাম্বার অফ ইয়ার পারচেজটা 2 বা 3 ধরবো, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, তবে আমরা সবসময় 2 দ্বারা গুণ করবো। ক্লিয়ার কথা? জি স্যার। এখন তাহলে এই গুডউইলটা আমরা কখন নির্ণয় করব? যদি সুপার প্রফিটে কি পজিটিভ হয়, অ্যান্ড কিছু কিছু সময় সুপার প্রফিট নেগেটিভ হয়। যদি নেগেটিভ হয় তাহলে এই গুডউইলটা নির্ণয় করার দরকার নাই। ঠিক আছে? তাহলে গুডউইলটা ডিপেন্ড করতেছে কার উপরে? সুপার প্রফিট পজিটিভ না নেগেটিভের উপরে? পজিটিভের উপর। পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে গুডউইল নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই 5 নাম্বার স্টেপে এসে অঙ্ক আমরা ক্লোজ করে দেব। শেষে একটা নোট নেব, সুপার প্রফিট ইজ নেগেটিভ সো দেয়ার ইজ নো গুডউইল। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার। যদি পজিটিভ হয় তাহলে আমরা গুডউইলের সূত্র অ্যাপ্লাই করব, সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। নাম্বার অফ ইয়ার পারচেজটা প্রশ্নে দেয়া থাকবে, যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব? কয় দ্বারা গুণ করব? 2 বা 2 3 দ্বারা। দ্বারা। 2 স্যার 2 বা 3 দ্বারা। 2 বা 3 আমরা সবসময় কত দ্বারা গুণ করব?
2 দ্বারা 2 দ্বারা গুণ। 2 দ্বারা। যেমন ডিবেঞ্চার এবং লোনের ক্ষেত্রে আমরা 10% ফিক্সড করে ফেলাইছি, একই রকমের নাম্বার অফ ইয়ার পার্সেন্টের ক্ষেত্রে আমরা 2 ফিক্সড করে ফেলাম। ক্লিয়ার কথা? জি জি স্যার স্যার। তাহলে জি স্যার। এই যে 6টা স্টেপের মাধ্যমে আমরা গুডউইল করলাম, সব সময় সুপার প্রফিটের ক্ষেত্রে এই 6টা স্টেপই হবে। ঠিক আছে, এই 6টা স্টেপের মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করব। ঠিক আছে, তাহলে এই 6টা স্টেপ যে পড়লাম, আপনারা কি করবেন, এই 6টা স্টেপ A to Z আমি ক্লাসে বলে লেকচার শিটটা গ্রুপে দিয়ে দেবো, A to Z ভালো করে পড়বা, ঠান্ডা মাথায় 2বার দেখবা। এরপরে এখন যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা হাতে কলমে সবাই একবার করবা, দেখবা যে এই এর সম্পর্কে আমাদের 100% ধারণা হয়ে গেছে। আজকে যেহেতু আমাদের নতুন ক্লাস, এর জন্য আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করবো। হ্যাঁ, আমরা কোন মেথড অঙ্ক করাইলাম, পড়লাম মেথডটা বলো তো দেখি। গুডউইল ভ্যালুয়েশন। হ্যাঁ, গুডউইল ভ্যালুয়েশন কোন মেথডটা পড়াইলাম বলো দেখি, সুপার প্রফিট। সুপার আমরা প্রফিট। সুপার প্রফিটের একটা অঙ্ক করব, সেটা এক্সারসাইজ 5। এই এক্সারসাইজ 5 এই অঙ্কটা আজকে আমরা শুরু করলাম, আগামী ক্লাসে আমরা সবকিছু সিরিয়ালি শুরু করব। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসি আমরা তাহলে 5 নম্বর অঙ্কটা একটু পড়ি। এটা দেখেন 2013 সাল, এই এটি মানে হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। এটি মানে কি? অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি। 4 নাম্বারটা কমার্স সলিউশন বই থেকে নিছি। 5 নাম্বারটা এই যে AAII মানে এটা হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তার মানে এই শীটটা কিন্তু আমি আগেই বলছি যে এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 1 নাম্বার চ্যাপ্টার, অ্যাকাউন্টিং থিওরি কয় নাম্বার চ্যাপ্টার? স্যার 15 চ্যাপ্টার। আমি কিন্তু দুইটা মিলাই কিন্তু একটা লেকচার শিট দেব। আমি কিন্তু অ্যাকাউন্টিং থিওরি পুরো নাম্বার চ্যাপ্টার করাবো, যেটার মাধ্যমে শেষ হয়ে যাবে। তারপর আমরা যে অঙ্কটা শুরু করলাম সেটাই অ্যাকাউন্টিং থিওরি অঙ্ক। তো প্রশ্নটা বলা আছে, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ নাসিম লিমিটেড অ্যাজ অ্যাট 30/6/2015। আমাদের এখানে লায়াবিলিটি টাকা, অ্যাসেট টাকা দিয়ে আছে। লায়াবিলিটির মধ্যে আছে 3000 ইকুইটি শেয়ার, যার এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা, টোটাল 3 লাখ টাকা দিয়ে আছে। জেনারেল রিজার্ভ দিয়ে আছে 50,000, রিটেন আর্নিং দিয়ে আছে 20,000 এবং কারেন্ট লায়াবিলিটি দিয়ে আছে 2 লাখ। তাহলে আমরা দেখতে পেলাম লায়াবিলিটি পাশে আমাদের কারেন্ট লায়াবিলিটি 2 লাখ টাকা, আমাদের বাদ বাকি যে করে দিয়ে আছে সবই কি মালিকানা সত্ত্বের আইটেম। আর সম্পদের মধ্যে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ভেহিকেলস। এই তিনটা কি সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। গুডউইলটা শুধু গুডউইল আছে, অ্যাট কস্ট লেখা নাই। তাহলে গুডউইলের কি প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে দিব না দিব না? দিব না। দিব না। আর কারেন্ট অ্যাসেট আছে 1,40,000। এই যে শখের ভিতরে যেগুলো আছে এগুলো হলো সব হলো বুক ভ্যালু। এগুলো কি ভ্যালু? বুক ভ্যালু। আর স্যার, এই যে book নিচে value। যেগুলো আছে এগুলো সব কি মার্কেট ভ্যালু। মনে রাখবেন, যার মার্কেট ভ্যালু দেওয়া আছে তার মার্কেট ভ্যালু নিব, যার মার্কেট ভ্যালু নাই বুক ভ্যালু কি মার্কেট ভ্যালু ধরবো। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার। Okay. তো নিচে লেখা আছে on 30/6/2015 the asset were revalued as follow. ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যেখানে বুক ভ্যালু ছিল 1,70,000, সেখানে মার্কেট ভ্যালু 2 লাখ। তাহলে আমরা কত নিয়ে অঙ্ক করব? 1,70,000 না 2 লাখ? 2 লাখ। 2 লাখ। 2 লাখ। প্লান্ট অ্যান্ড মেশিনারি যেখানে 1,60,000 ছিল কিন্তু সেখানে মার্কেট ভ্যালু দেওয়া আছে 1.5 লাখ টাকা। তাহলে কত নিয়ে কাজ করব? 1.5 লাখ। 1.5 লাখ। ভেহিকেলস বুক ভ্যালু ছিল 70, মার্কেট ভ্যালু হচ্ছে 60, তাহলে 60,000 নিয়ে কাজ করব নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। The company earned profit after depreciation and tax. প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ডিপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পর প্রফিট দিয়ে আছে 2013 জন্য এখানে 60,000 হবে, একটা শূন্য কম আছে। 2014 জন্য 70 এবং 2015 জন্য কত? 80,000। তাহলে কয় বছরের প্রফিট দিয়ে আছে আমাদের? স্যার 3 বছরের। 3 বছর। তাহলে এভারেজ প্রফিট বের করার ক্ষেত্রে এই তিনটা প্রফিট যোগ করে কয় দ্বারা ভাগ করব? 3 দ্বারা। 3 দ্বারা। ঠিক আছে? And বলছে the calculation of goodwill to be based on 2-year purchase of super profit. এই যে সুপার প্রফিট কয় বছরের জন্য কিনবে বলো দেখি? 2 স্যার বছরের 2 জন্য। ইয়ার্স। এখানে কিন্তু লেখাই আছে 2 years। যদি লেখা না থাকতো আমরা কয় দ্বারা গুণ করতাম? স্যার 2 দ্বারা। 2 দিয়ে গুণ করতাম। বলছে it is considered that 10% of reasonable return on the net tangible asset, অর্থাৎ net tangible asset তার 10% হারে কি করবে? আয় করবে। that is normal rate of return। দিয়ে আছে কয় পার্সেন্ট? 10%। এই নরমাল রেট অফ রিটার্নটা লাগে কি নির্ণয় করার ক্ষেত্রে বলো দেখি? সুপার প্রফিট নির্ণয় করা, সরি নরমাল প্রফিট বের করার ক্ষেত্রে। নরমাল প্রফিট নির্ণয় করতে। নরমাল প্রফিটের সূত্র কি ছিল? এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু নরমাল রেট অফ রিটার্ন। এই নরমাল রেট অফ রিটার্নটা হচ্ছে কয় পার্সেন্ট?
স্যার 10%। 10%। বলছে ক্যালকুলেট দ্য গুডউইল অফ দ্য কোম্পানি, তাহলে গুডউইল কোম্পানি গুডউইল নির্ণয় করতে বলছে, কোন মেথডে করতে হবে বলো দেখি? স্যার সুপার প্রফিট। সুপার প্রফিট। এন্ড সুপার প্রফিট অঙ্ক করার জন্য আমাদের স্টেপ কয়টা? স্যার 6টা। 6টা স্টেপ। প্রথম স্টেপ আমরা কি বের করব? ক্যাপিটাল এমপ্লয়ি। ক্যাপিটাল এমপ্লয়ি, যার সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস current liabilities. কারেন্ট লায়াবিলিটি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট আমাদের যা আছে সবগুলো আমরা দিব, মাইনাস কারেন্ট লায়াবিলিটি একটাই দিয়ে আছে 2 লাখ টাকা। তো দেখেন তো সবাই যে সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন কিনা? জি স্যার। এক্সারসাইজ 5 স্টেপ 1 ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয় পার্টিকুলার টাকা। প্রথমে লিখছি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, ল্যান্ড এন্ড বিল্ডিং এর প্রেজেন্ট ভ্যালু ছিল 2 লাখ টাকা, প্ল্যান্ট এন্ড মেশিনের 1.5 লাখ টাকা, ভেহিকল 60,000 টাকা, কারেন্ট অ্যাসেট দেখেন কারেন্ট অ্যাসেটের কিন্তু কোনো মার্কেট ভ্যালু নাই, তাহলে কারেন্ট অ্যাসেটের বুক ভ্যালুকে আমরা কি ধরবো? মার্কেট ভ্যালু। Market value। 1,40,000। আর এখানে গুডউইল ছিল, গুডউইলটা আনলাম না কেন? গুডউইলটা আনলাম না বলো তো দেখি? স্যার অ্যাড লেখা ছিল না। কস্ট লেখা নাই, তাহলে শুধু গুডউইল মানে গুডউইলটা মূল্যায়ন করা হয়েছে, অতএব গুডউইলটা এই অঙ্কের মধ্যে কি আসলো না। ঠিক আছে? জি স্যার। কারেন্ট অ্যাসেটের মোট যোগফল 5,50,000 টাকা বের করছি। এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। এখান থেকে আমরা বাদ দেব কি? কারেন্ট লায়াবিলিটি। এই কারেন্ট লায়াবিলিটি মান আমাদের একটাই ছিল, কত টাকা? 2 লাখ। তাহলে 2 লাখ টাকা, আমরা 2 লাখ টাকা বাদ দিছি, তাহলে ক্যাপিটাল এমপ্লয় পেলাম 3,50,000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবাই কি ক্যাপিটাল এমপ্লয় ক্লিয়ার? জি স্যার। এরপরেরটা আমরা কি বের করি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। যার সূত্র কি? ক্যাপিটাল এমপ্লয়েড বিয়োগ হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। গুড। কারেন্ট ইয়ার প্রফিটের সাথে আমরা কয়টা সমন্বয়ে কাজ করি? 5টা। 5টা। ওকে, আমি এখন ধরবো একজনকে। হ্যাঁ, আগে শুরু করি। দেখেন ক্যাপিটাল এমপ্লয় প্রথমে লিখছি অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার জন্য প্রথমে লিখছি ক্যাপিটাল এমপ্লয়, যেটা বের করলাম 3,50,000। এর সাথে আমরা বাদ দিব হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। এটা হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করার জন্য প্রথমে কারেন্ট ইয়ার প্রফিট। অ্যান্ড কারেন্ট ইয়ার প্রফিট আমাদের অঙ্কটা হচ্ছে 15 সালের, তাহলে প্রফিট ছিল 13, 14, 15, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট কত? 60, 70 না 80,000? 80,000। 80,000। তাহলে 80,000 হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। এই কারেন্ট ইয়ার প্রফিটের সাথে আমরা 5টা সমন্বয়ে কাজ করতাম। প্রথমে আইডল ইনভেস্টমেন্ট সুদ, আমাদের প্রশ্নে কি কোনো ইনভেস্টমেন্ট দিয়ে আছে? না স্যার। নাই, অতএব এটা বাদ। 2 নম্বরে পড়ছি ব্যাড ডেপ, যেহেতু আমাদের প্রশ্নে কি কারেন্ট অ্যাসেট দিয়ে আছে, সরি অ্যাকাউন্ট রিসিভেবল কি দিয়ে আছে? না স্যার। না নাই, স্যার। তাহলে ব্যাড ডেপ সময় কোনো ডিরেকশন নাই, অতএব এটাও বাদ। ঠিক আছে? তাহলে আইডল লাইফ ইনভেস্টমেন্ট গেল, ব্যাড ডেপ গেল। 3 নম্বরে আমরা পড়ছিলাম ডিবেঞ্চারের সুদ। ডিবেঞ্চার কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? না স্যার। নাই, তাহলে ডিবেঞ্চারও বাদ। তারপর পড়ছিলাম অ্যাকাউন্টস পেয়েবল কি ডিক্রেস, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের প্রশ্নে দিয়ে আছে? না স্যার। দিয়ে না আছে। স্যার। তাহলে 4টা। 5 নম্বরে কি পড়ছিলাম? 5টা আইটেম পড়ছিলাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন আমাদের প্রশ্নের মধ্যে কোনো সম্পদের সাথে অ্যাড কস্ট কি লেখা আছে? না স্যার। তাহলে স্যার ডিপ্রিসিয়েশন না। বের করা দরকার। তাহলে আমাদের 5টা আইটেম পড়ছি, 5টা আইটেমের মধ্যে এই অঙ্কের মধ্যে কোনো কিছু নাই। ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা কারেন্ট ইয়ার প্রফিট 80,000, এখানে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো কাজ নাই। তাহলে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট বের হলো 80,000। এখন এই 80,000টা কি বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স? সেটা প্রশ্নে উল্লেখ আছে, লেখা আছে স্যার আফটার ট্যাক্স। আফটার ডিপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, অর্থাৎ ডিপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স বাদ দিয়ে আসছে, তার মানে এটা আফটার ট্যাক্স। তাহলে 80,000টাই কি আফটার ট্যাক্স? কারণ 80,000 যদি বিফোর ট্যাক্স থাকতো তাহলে এখান থেকে আমরা 40% ট্যাক্স কি করতাম? বাদ দিতাম। বাদ দিয়ে যা হয়তো ওইটার আমরা অর্ধেক নিতাম। ক্লিয়ার কথা? জি স্যার। আমি আবার বলতেছি 80,000 টাকা যদি বিফোর ট্যাক্স হইতো তাহলে 80,000 থেকে প্রথমে ট্যাক্স আমরা 40% বাদ দিব। সবসময় কত পার্সেন্ট বাদ দিব? যদি না থাকে ট্যাক্স 40%। 40%। বাদ দিয়ে যা হয়তো ওইটার আমরা অর্ধেক নিতাম। এখন যেহেতু এটা আফটার ট্যাক্সে সরাসরি দিয়ে আছে, তার মানে এটা ট্যাক্স বাদ দেওয়ার দরকার নেই। তাহলে 80,000কে আমরা 2 দ্বারা ভাগ করছি। 80,000 2 দ্বারা ভাগ করলে 40,000। এই 40,000টা অ্যাকচুয়ালি হচ্ছে কারেন্ট হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। আর ক্যাপিটাল এমপ্লয় 3,50,000, দুইটা বিয়োগ ফলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 3,10,000। বোঝা গেছে কিনা? জি স্যার। দেন আমরা কিন্তু পড়াইছি আপনাদের অনেক কিছু, কিন্তু পরীক্ষার মধ্যে আসবে কিন্তু কম। আপনি জানা যদি থাকে তাহলে কম জিনিস আসলে পারেন, আর কম যদি জানেন তাহলে বেশিটা আসলে পারবেন না।
এর জন্য আমাদের যে পাঁচটা আইটেম আপনাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না সমস্যা স্যার। নাই স্যার। নাই। এরপর স্টেপটা কি বের করব আমরা? Average maintainable profit. Maintainable profit. এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে দিই এভারেজ প্রফিট। আমাদের এভারেজ প্রফিট জানি প্রশ্নে জানি প্রফিট কয়টা ছিল? তিনটা। তিনটা। তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করব, তাই না? জি স্যার। এরপর আমরা পড়ছিলাম 2 নাম্বারের সাথে যে সমন্বয়গুলো হবে সেই সমন্বয়গুলো আমরা যোগ বা বিয়োগ করব। আমরা 2 নাম্বার স্টেপ কোনো সমন্বয় কাজ করছি? না স্যার। ট্যাক্সের কোনো কাজ করা হয়েছে 2 নম্বরে? না। তাহলে 3 নাম্বার কি স্যার, কোনো না। টাকা কোনো কাজ আছে? না স্যার। নাই। তাহলে এভারেজ স্যার, নেই। প্রফিটই হবে কি এভারেজ মেইনটেনেবল কি প্রফিট। এই জন্য এখানে এই যে এভারেজ মেইনটেনেবল প্রফিটের মধ্যে লিখছি এভারেজ প্রফিট 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করে 70,000। এর সাথে আমাদের সমন্বয় কোনো কাজ নাই। 2 নম্বরে যেহেতু নাই তার মানে 3 নম্বরে কোনো কাজ হবে না। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিটটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কথা বলবেন। এবার আসি 4 নাম্বার স্টেপ। আমাদের কার মান বের করি 4 নাম্বার স্টেপে? Normal profit. নরমাল প্রফিট। যার সূত্র কি? Average capital employed into normal rate of return. নরমাল রেট অফ রিটার্ন আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? স্যার 10%। 10%। ক্যাপিটাল এমপ্লয় আমরা এইমাত্র বের করেছিলাম কত? 3,10,000। 3,10,000। তাহলে 3 লক্ষ 10 × 10 মানে 31,000 টাকা। নরমাল প্রফিট ক্লিয়ার? জি স্যার। এবারে জি, স্যার। সুপার প্রফিট। সুপার প্রফিট মানে কি? প্রফিট থেকে প্রফিট বাদ, অর্থাৎ এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস কি নরমাল প্রফিট। মেইনটেনেবল প্রফিট বের করছে এখানে 70,000 আর নরমাল প্রফিট এখানে এভারেজ মেইনটেনেবল প্রফিট 70 আর নরমাল প্রফিট এখানে কত 31। এই দুটোর পার্থক্য হচ্ছে 39,000। পজিটিভ না নেগেটিভ? Positive. স্যার, পজিটিভ positive। হবে না হবে না? হবে। স্যার হবে। গুডউইল সুপার প্রফিট নাম্বার অফ ইয়ার পারছে, সুপার প্রফিট 39, নাম্বার অফ ইয়ার পারছে প্রশ্ন ছিল 2। দুইটা গুণ করে আমাদের হচ্ছে 78,000। এই 78,000 হচ্ছে আমাদের গুডউইল। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। এই গুডউইল পর্যন্ত করলে আমাদের অঙ্কটা কি 10 মার্কের কভার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে আমি যে 6টা স্টেপের মাধ্যমে গুডউইল করলাম, যদি কারো কোনো স্টেপে যদি কোনো প্রশ্ন থাকে এই অঙ্ক রিলেটেড তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার আমাকে কি 2 নাম্বারটা একটু বুঝাই দাও যে হাফ অফ দ্য কারেন্ট অফ দ্য ইয়ার? আমার এখানে স্যার নেটের সমস্যা ছিল তোমার অনেক, কি আমি সবসময় ওইটা নেটের সমস্যা বুঝতে থাকে পারি নাই ম্যাডাম? ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট এটা নির্ণয় করার জন্য শুরুতে লাগবে কারেন্ট ইয়ার প্রফিট লাগবে। কারেন্ট ইয়ার প্রফিট আমাদের প্রশ্নে ছিল 80,000 টাকা। এই কারেন্ট ইয়ার প্রফিটের সাথে আমরা সমন্বয়ে কাজ করি টোটাল 5টা। বলতে পারবো 5টা কাজ কি কি? বলো, যে প্রশ্ন করছো 5টা সমন্বয় কাজ বলো কি কি মনে আছে? স্যার স্যার একটু গুলায় গেছে স্যার, আমি ছাদে চলে আসছি, আমাদের Okay. বাসায় স্যার নেট পাচ্ছে না। ঠিক আছে ম্যাডাম, আমি বলে দিতেছি। এই 5টা সময়ের মধ্যে প্রথম সময় হচ্ছে আইডল ইনভেস্টমেন্টের সুদ, যেটা আমাদের পশে নাই। 2 নাম্বারটা হচ্ছে ব্যাড ডেট, সেটা আমাদের পশে নাই। 3 নাম্বারটা হচ্ছে ডিবেঞ্চারের সুদ, সেটা আমাদের পশে নাই। 4 নাম্বারটা ছিল ডিপ্রিসিয়েশন, সেটা আমাদের পশে নাই। 5 নাম্বার ছিল অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রেস, সেটা আমাদের পশে নাই। ঠিক আছে? তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যে আমরা সমন্বয় করবো এরকম কোনো আইটেম আমাদের পশে নাই। এই জন্য কারেন্ট ইয়ার প্রফিটই হচ্ছে আমাদের প্রফিট 80,000 বের করছি এবং এখান থেকে আমাদের ট্যাক্স বাদিত হয়। কিন্তু আমাদের যে প্রফিট আছে সেটা হলো আফটার ট্যাক্স প্রফিট দিয়ে আছে, তার মানে এখানে ট্যাক্সের কোনো কাজ করিনি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট ইয়ার প্রফিট আফটার ট্যাক্সের যে প্রফিট সেটা হচ্ছে 80,000। এই 80,000 আমরা যে হাফ যেহেতু এই জন্য 2 দ্বারা ভাগ করে বের করছি 40,000 টাকা। ঠিক আছে ম্যাডাম? জি স্যার, এবার বুঝতে পারছি। তাহলে এখন আপনাদের কাজটা কী না? আপনাদের কাজ হলো প্রথমে, যেহেতু আজকে প্রথম ক্লাস, এর জন্য আপনাদের কাজ হচ্ছে প্রথমে ওই 5টা স্টেপ ভালো করে আগে পড়বেন, কমপক্ষে 2বার পড়বেন। এরপর এই যে এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা আপনি হাতে কলমে করবেন। ঠিক আছে? হাতে কলমে করার পরে এই পর্যন্ত রাখবেন। আগামী ক্লাস আমরা সিরিয়াল 1 থেকে শুরু করব, তারপর আপনাদের বিস্তারিত বাসার কাজ দিয়ে দিব। ঠিক আছে? আজকে আর বাসার কাজ দিব না, কারণ আজকে বাসার কাজ আপনারা পারবেন না। ঠিক আছে? আমি জানি কখন কাকে বাসার কাজ দিতে হবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি রেকর্ড ক্লাস এখানে শেষ করছি। আপনাদের যদি